আচ্ছা, আমরা ছিলাম ল্যাচে এবং আমরা ডেটাকে আটকে দিচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা ডেটা স্টোর করছিলাম। যেটা দিয়ে স্টোর করছিলাম সেটাকে আমরা ল্যাচ বলছিলাম, কারণ ল্যাচ হচ্ছে আটকানো, আটকানো হয় ল্যাচ দিয়ে দরজা। ছিটকিনি, হাসকল, না সরি, হাসকল, হাসকল। আচ্ছা, তো ল্যাচ বানানো যায় কিভাবে? ল্যাচের কনসেপ্টটা কোথা থেকে এলো? ল্যাচের কনসেপ্টটা হলো বেসিক্যালি একটা ট্রানজিস্টার সার্কিট থেকে। ট্রানজিস্টার সার্কিটের ধরনটা খুব ইন্টারেস্টিং। ধরনটা হচ্ছে এই যে একটা ট্রানজিস্টার থাকবে, এই আরেকটা ট্রানজিস্টার থাকবে। আচ্ছা, তারপর কি হবে? ট্রানজিস্টারের যে তোর এমিটার, সেটাকে আমরা, এটা কিন্তু খুব সিম্পলিসিটির জন্য করা, না হলে এখানে আবার একটা রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিতাম। তোর যে এমিটার সেটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, আর ওটার আবার একটা কালেক্টরও আছে। আচ্ছা, কালেক্টরকে সবসময় একটা পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করতে হয়, না হলে কি হয়, ট্রানজিস্টার কোনো কাজ করে না। ভালো কথা। এবার এই যে দুটো কালেক্টর আছে, এরা দুজনেই কালেক্টর, লিখছি না আমি আর যে এরা কালেক্টর। আচ্ছা, এরা দুজনেই কালেক্টর, তাহলে এবার এদেরকে আমি কমন একটা কানেকশন করলাম, কমন একটা কানেকশন করলাম, কমন একটা কানেকশন করলাম, করে আমি সেটাকে একটা ভিসিসি দিয়ে কানেক্ট করলাম। এইটাই হচ্ছে আমার, মানে কি বলবো এটাকে, ইট ইজ ড্রাইভিং দ্য সার্কিট, মানে সার্কিটটাকে কাজ করাচ্ছে। একটা তো বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে যে সার্কিটটাকে কাজ করাবে, তো এই ভোল্টেজটা হচ্ছে সেইটা, ইট ইজ ড্রাইভিং দ্য সার্কিট। ওকে, হয়ে গেল। আচ্ছা, এইবার ইন্টারেস্টিং কি, কেন এটা ল্যাচ যে একটা স্পেশাল কাজ করে, এটা কেন করতে পারে? তার কারণ হচ্ছে এখানে একটা অদ্ভুত টাইপের ফিডব্যাক সিস্টেম আছে। ফিডব্যাক সিস্টেম এই যে একটার কালেক্টরের সাথে আরেকটার বেস এবং একটার বেসের সাথে আরেকটার কালেক্টর, খুবই মজার একটা সিস্টেম। ও ফিডব্যাক, কারণ আউটপুট থেকে ইনপুটে কেউ বলে সেটাকে বলে ফিডব্যাক। তো হয়ে গেল। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে বেসে রেজিস্ট্যান্স দেওয়ার নিয়ম, একটা মেগা ওহম অর্ডারে রেজিস্ট্যান্স সবসময় থাকে। তো এই হচ্ছে আমাদের সার্কিট। আমি আউটপুট নেব এখান থেকে, এটাকে আমি কি লিখব, এটা আউটপুট। এই ঠিক আছে। আচ্ছা, এবার এটার দুটো, মানে কি বলবো, দুটো পসিবিলিটি আমরা আগের দিন বলছিলাম। হ্যাঁ, দুটো পসিবিলিটি। এক নম্বর হচ্ছে এটা T1, এটা হচ্ছে T2। আচ্ছা, এক নম্বর পসিবিলিটি হচ্ছে যে আমার T1টা যদি কাট অফ থাকে, ঠিক আছে। আর দু নম্বর পসিবিলিটি হচ্ছে, আচ্ছা T1টা কাট অফ থাকে না, T1টা যদি স্যাচুরেশনে থাকে, এটা একটা পসিবিলিটি। আর T2 যদি স্যাচুরেশনে থাকে, সেটা আরেকটা পসিবিলিটি। কাট অফ কোনো ট্রানজিস্টার, সে যদি কাট অফ থাকে তার মানে ট্রানজিস্টার কোনো কারেন্ট ক্যারি করছে না, ওটা কাট হয়ে আছে। আর যদি ও স্যাচুরেশনে থাকে তার মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এই একটা সিম্পল ব্যাপার। পরে যখন আরও অনেক ডিটেল পড়বি ট্রানজিস্টারে, সে তখনকার ব্যাপার তখন ভাবা যাবে। আপাতত এটাই ব্যাপার যে স্যাচুরেশনে মানে কারেন্ট ফ্লো হচ্ছে, কাট অফ মানে কারেন্ট ফ্লো হচ্ছে না। আচ্ছা, তাহলে T1 যদি থাকে স্যাচুরেশনে, তার মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হচ্ছে মানে এখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে এবং এখানটা লো ভোল্টেজে আছে, কারণ না পোটেনশিয়ালটা ড্রপ করে গেছে, 5 ভোল্ট বেশিরভাগটাই ড্রপ করে গেছে। তাহলে এখানটা লো ভোল্টেজে আছে, এখানটা লো ভোল্টেজে আছে মানে কি, এখানটা লোতে আছে।
এখানটা যদি লো ভোল্টেজে থাকে তাহলে এখান দিয়ে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, কারণ লো তো, এটা গ্রাউন্ড। তো এখানে তো হাই থাকলে তবে কারেন্ট ফ্লো হতো, এখানটা লো আছে, লো, তার মানে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে কি দাঁড়ালো, T2 হয়ে যাবে কাট অফ। T2 কাট অফ, তার মানে এখানে কোনো কারেন্ট নেই, নো কারেন্ট, কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। কোনো কারেন্ট ফ্লো না হওয়া মানে হচ্ছে এখানটা কোনো পোটেনশিয়াল ড্রপ নেই, নো পিডি, কোনো কারেন্ট ফ্লো হয়নি, তার কোনো পোটেনশিয়াল ড্রপ নেই। তার মানে এই যে পয়েন্টটা আছে সেখানটা হাই ভোল্টেজে থাকবে। তাহলে হাই ভোল্টেজ অর্থাৎ বেসিক্যালি 5 ভোল্ট থাকবে। তার মানে T1 যদি স্যাচুরেশনে থাকে তাহলে আমার আউটপুট ভোল্টেজ হবে 5 ভোল্ট। আচ্ছা 5 ভোল্ট ঠিক আছে, আউটপুট ভোল্টেজ হবে 5 ভোল্ট। এবার যদি অন্যটা হয়, মানে এমন তো কোনো গ্যারান্টি নেই যে T1টাই স্যাচুরেশনে থাকবে, এটা হতেই পারে যে T2টা স্যাচুরেশনে থাকবে, এটাও আরেকটা সম্ভাবনা, এটা দিস ইজ অ্যানাদার পসিবিলিটি। তো তাহলে এবার আমরা উল্টোটা ভাবি, এটাকে আমরা একটা সবুজ দিয়ে লিখি। তা T2 যদি স্যাচুরেশনে থাকে তাহলে তখন এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে পোটেনশিয়াল ড্রপ থাকবে। পোটেনশিয়াল যদি ড্রপ করে যায় এখান দিয়ে তাহলে নিশ্চয়ই এটা এখন লো হয়ে যাবে, কারণ পোটেনশিয়াল তো কমে গেছে, 5 ভোল্ট ছিল, হয়তো 4.9 ভোল্ট ফল করেই গেল, তাহলে একটুখানি ভোল্টেজ পড়ে রইল, তাহলে এখানটা হয়ে গেল লো। তা এখানটা লো মানে এটা আবার এইটা আর এটা একই পয়েন্ট, তাহলে এখানকার পোটেনশিয়ালও হয়ে গেল লো। এটা লো পোটেনশিয়াল হওয়া মানে এখান দিয়ে কোনো কারেন্টই আর ফ্লো হবে না, অর্থাৎ T1 এখন হয়ে যাবে কাট অফ। T1 কেটে গেল, T1 কেটে গেল মানে এখানে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। কোনো কারেন্টই যদি ফ্লো না হয় তাহলে এখানে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, অবভিয়াসলি কিছুই ড্রপ হবে না। তো কোনো পোটেনশিয়াল যদি ড্রপ না হয় তাহলে এই পয়েন্টটা আমার কি হয়ে যাবে, পোটেনশিয়াল ড্রপ তো হয়নি, তার মানে এখানটা 5 ভোল্ট যে এটা, এটা আর এটা মানে একই থেকে যাবে আর কি। ঠিক আছে, কোনো পোটেনশিয়াল ড্রপই হয়নি, তাহলে এটা হাই হাই থাকবে, অর্থাৎ T2 যদি স্যাচুরেশনে থাকে তাহলে এইটা আমার হাই থাকবে। ঠিক আছে, এটা এটা হবে হাই, ঠিক আছে, এটা হাই হোক ভালো কথা, কিন্তু এটা যদি হাই হয়, এবার দেখ ব্যাপারটা কিন্তু সাইকেলটা কিন্তু কমপ্লিট হচ্ছে, কারণ এটা যদি হাই হয় তাহলে এটা হাই, এটা হাই, এবং এটা হাই হওয়া মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ T2 স্যাচুরেশনে আছে। ব্যাপারটা একটু গোল গোল, ব্যাপারটা এরকম যে T2 যদি স্যাচুরেশনে থাকে তাহলে এই পয়েন্টটা হাই, এবং এই পয়েন্টটা হাই হলে T2 স্যাচুরেশনে আছে, তার মানে স্টেজটা কিন্তু স্টেবল। ওকে, তাহলে এই অবস্থায় আমার আউটপুট ভোল্টেজটা কি হবে, আউটপুট ভোল্টেজ V0 কি আছে এখানে দেখি, যে গ্রিনটা আছে, এই গ্রিন, তাহলে T2 যদি স্যাচুরেশনে থাকে তাহলে আউটপুট ভোল্টেজ লো, অর্থাৎ প্রায় 0 ভোল্ট। এই যে দুটো স্টেজ, স্টেজ 1 স্টেজ 2, এরা দুজনেই কিন্তু স্টেবল স্টেট। কেননা দেখতেই পাচ্ছিস যে মানে একটু আগেই আর কি আঁকিবুকি করে দেখালাম, এটা নিজেরা আবার খাতায় পরে ঠান্ডা মাথায় করে দেখবি। মানে ব্যাপারটা এই যে T2 যদি স্যাচুরেশনে থাকে তাহলে এই একটা থেকে আরেকটা হিসাব টিসাব করে আমরা এই সিদ্ধান্তে এলাম যে বাঁদিকের যে এই পয়েন্টটা, এটা যদি আমি A বলি আর এটাকে যদি আমি B বলি আর কি, তাহলে আমার A পয়েন্টটা হাই হচ্ছে, এবং A পয়েন্টটা যদি হাই হয় তাহলে T2টা স্যাচুরেশনেই থাকছে। তার মানে কি হলো, তার মানে T2 স্যাচুরেশন, এটা হাই এবং এটা হাই হলে T2 স্যাচুরেশন, তার মানে কি এই স্টেটটা কখনোই চেঞ্জ হবে না। এই যে T2 স্যাচুরেশনে গেছে, এই স্যাচুরেশন স্টেটটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, কারণ এটা একটা সাইক্লিক প্রসেস, আর এটা এই অবস্থাতেই থেকে যাবে, এবং V0টা 0 ভোল্ট অবস্থাতেই থেকে যাবে। হ্যাঁ, আবার যদি T1 স্যাচুরেশন হয়, এখানেও কিন্তু একই ব্যাপার, T1 স্যাচুরেশন হলে V0টা 5 ভোল্ট,
V0টা হাই 5 ভোল্ট, তা এটা যদি হাই হয়, অর্থাৎ এটা যদি হাই হয়, তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো চলতে থাকবে এবং T1টা স্যাচুরেশনেই থাকবে। তার মানে T1 যদি স্যাচুরেশনে থাকে তাহলে V0 5 ভোল্ট হয়, এবং V0 যে 5 ভোল্টে আছে তার ফলে T1টা স্যাচুরেশনেই আছে। তার মানে কি এই স্টেটটাও কিন্তু চলতেই থাকছে। বোঝা গেল? তার মানে এই দুটো স্টেটই স্টেবল স্টেট, দুটোই পসিবিলিটি বোথ। তাহলে এইটার একটু এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটার মানে কিরম কেমন একটা হলো, মানে V0 একই সঙ্গে 5 ভোল্ট আবার 0 ভোল্ট, মানে আমি বলছি এটা তো আমি ধরে নিলাম যে যদি T1 স্যাচুরেশনে থাকে তাহলে 5, যদি যদি T2 স্যাচুরেশনে থাকে তাহলে 0। এইবার যেটা কোশ্চেন, ধরা যাক যে আমার কাছে শুধু এই সার্কিটটাই আছে, জাস্ট দুটো ট্রানজিস্টার তুই এরকম বানালি ব্রেডবোর্ডের মধ্যে গুজে গুজে, তারপর তুই 5 ভোল্ট সুইচটা অন করলি। মানে তুই তো করার ভাগ এইটুকুই করতে পারিস, তুই তো আর T1 স্যাচুরেশনে যাবে, T2 স্যাচুরেশনে যাবে, সেটাকে তো কন্ট্রোল কি সেভাবে করা যাবে, সেটাও অবশ্য আমার আরেকটা প্রশ্ন। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে দুটো। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে এখানে আমার করণীয় একটা জিনিসই আমি আপাতত এই সার্কিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আই ক্যান সুইচ অন এই 5 ভোল্টটা, আমি যা সুইচটা অন করলাম। তাহলে আমার প্রশ্ন হলো যে এবার তাহলে কি ঘটবে, V0টা 5 ভোল্ট হবে নাকি 0 ভোল্ট হবে, এটা একটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারটাকে দে, তারপরে আমি পরেরটা বলবো। এইটা কি মনে হয়, জাস্ট এই সার্কিটটার শুধুমাত্র যদি দেওয়া হয় তাহলে আমি 5 ভোল্টটাকেই অন করতে পারি, আর তো আমার আর কোথাও কিছু করা নেই, বাকিটা অটোমেটিক্যালি হবে। তো তাহলে আমি V0টা কি পাবো, 5 পাবো না 0 পাবো? এটা এই ব্যাপারে তোদের কার কি মনে হয়, জাস্ট মনে হওয়াটাই বল, এটা তোদের এমনি বলতে পারার কথা নয় আর কি, কিন্তু কিছু মনে হচ্ছে কিনা ওটাই জিজ্ঞেস করছি। পাঁচের চেয়ে কম হবে। 5-এর থেকে কম হবে কেন মনে হচ্ছে? কারণ 5 আবার 0 দুটোই হতে পারে বলে, তাই তো? মানে 5-এর চেয়ে কম মানে কত কম, মানে 4.89 এরম বলছিস নাকি আড়াই ভাবছিস? আড়াই হতে পারে। আচ্ছা, আর কারোর কিছু মনে হচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, উত্তরটা হলো এই যে একটা ট্রানজিস্টরকে আমি যখন সুইচ অন করি, এই হচ্ছে আমার ট্রানজিস্টর, ঠিক আছে? তো একটা ট্রানজিস্টর বলতে তো বেসিক্যালি একটা জাংশন, মানে একটা পি টাইপস পোর্শন থাকে, একটা এন টাইপ পোর্শন থাকে, আবার একটা পি টাইপ পোর্শন থাকে। তা সেখানে এরকম সব কানেকশন থাকে, হোয়াট এভার। তো একটা ট্রানজিস্টরকে আমি যখন সুইচ অন করছি, অর্থাৎ আমি যখন এখানে 5 ভোল্টটা অ্যাপ্লাই জাস্ট করলাম, তখন এই যে মানে কারেন্টটা ফ্লো হবে এখানে জাংশনের মধ্যে দিয়ে, একটা ট্রানজিস্টরের যে মেকানিজম থাকে, একটা অ্যাক্টিভিটি থাকে, সেইটা হবে হয়ে টোয়ে ট্রানজিস্টরটা যে একটা ট্রানজিস্টরটা যে একটা মানে স্টেটে যাবে, একটা স্টেটে যাবে মানে ট্রানজিস্টরটা কাজ করতে শুরু করবে, অর্থাৎ ট্রানজিস্টরটা যে স্যাচুরেশনে যাবে, স্যাচুরেশনে যেতে গেলে ওর একটা সময় লাগে, সেটা হয়তো কয়েক মাইক্রোসেকেন্ড। সেটা ট্রানজিস্টরের মেটেরিয়াল কোয়ালিটির উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, মোটামুটি মেটেরিয়াল কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে, আর কিছুটা এই সার্কিট কানেকশনগুলো কেমন, না মোস্টলি মেটেরিয়াল কোয়ালিটির উপরেই, ঠিক আছে? কোয়ালিটি কেমন বা এই যে উইথ টুইথ, এরকম বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। যাই হোক,
তো এই ঘটনাটা ঘটতে একটা সময় লাগে, মানে একটা ট্রানজিস্টর যে স্যাচুরেশনে যাবে তার একটা সময় লাগে। তাই এখানে আমি কি দেখতে পাচ্ছি যে একটা 5 ভোল্টের সঙ্গে দুটো ট্রানজিস্টর কানেক্টেড আছে, রাইট? তাহলে যেই মুহূর্তে আমি 5 ভোল্ট সুইচটা অন করব, সঙ্গে সঙ্গে T1টাও স্যাচুরেশনে যাওয়ার চেষ্টা করবে, T2টাও স্যাচুরেশনে যাওয়ার চেষ্টা করবে। ওকে, দুটোর মধ্যে একটা কম্পিটিশন হবে, একটা রেস হবে। ওকে, সেই কম্পিটিশনে যে জিতে যাবে সেটা T1ও জিতে যেতে পারে, আবার T2ও জিতে যেতে পারে। তো এই কম্পিটিশনের ফলে যদি T1 জিতে যায় তাহলে T1 আগে স্যাচুরেশনে চলে যাবে এবং আউটপুটে আমি 5 ভোল্ট পাবো। আর যদি কম্পিটিশনে T2 জিতে যায় তাহলে T2 আগে স্যাচুরেশনে চলে যাবে এবং আমি 0 ভোল্ট আউটপুট পাবো। তাহলে 5 ভোল্ট সুইচ অন করলে আমি এই সার্কিটটা থেকে কি পাবো? এই সার্কিটটা হচ্ছে ল্যাচ, দিস ইজ কল্ড ল্যাচ। এই সার্কিটটা থেকে আমি কি পাবো সেটা কিন্তু আমার হাতে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওটা বিভিন্ন পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। কোনো একটা ট্রানজিস্টর জিতবে, তখন আমি হয় 5 পাবো নতুবা 0 পাবো। কিন্তু যেটাই পাবো, আমি যদি 5 পাই বা যদি আমি 0 পাই, সেটাই কিন্তু পার্মানেন্টলি এখানে থেকে যাবে। প্রসঙ্গত এই যে 5 আর 0, এটা তো তোরা বাইনারি সিস্টেম পড়েছিস, তো এই 5 ভোল্টটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু বিট 1 আর 0 ভোল্টটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু বিট 0। মানে বিটটা তো একটা বিট, তো বিট ওটা তো অঙ্ক কোষে একটা তার একটা থিওরি বানানো হয়েছে, কিন্তু বাস্তবে ইন রিয়েল লাইফ আমরা হায়ার ভোল্টেজকে 1 বিট বলি, লোয়ার ভোল্টেজকে 0 বিট বলি। এনিওয়ে, তাহলে কি দেখা গেল একটা, হ্যাঁ, এরকম একটা কম্পিটিশন ভাব, এটাকে বলা হয় রেস কন্ডিশন। রেস কন্ডিশন বা রেসিং, হ্যাঁ, রেস কন্ডিশন। তাহলে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এইভাবে তো কাজ করা সম্ভব না। মানে আমার যদি একটা না থাকে যে সার্কিটে কোনটা কি, মানে যেমন তেমন হতে থাকবে, মানে এটা তো আমার সার্কিটের উপর তো কোনো কন্ট্রোলই থাকবে না যে কে থাকবে বা কে থাকবে না, ঠিক আছে? তো এটা দিয়ে তো এরমভাবে তো কাজ করা মুশকিল। তাহলে এটাকে কি করে ওভারকাম করা যায়, এইটা আমার পরবর্তী কোশ্চেন ছিল যে হাউ টু, কারণ এখানে তো আমার কোনো কন্ট্রোল নেই যে কোনটা আগে আসবে বা কোন আউটপুট আমি পাবো। তাহলে কি করা যায়? আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি এইটা কন্ট্রোল করতে পারি যে T1টা স্যাচুরেশনে থাকবে নাকি T2টা স্যাচুরেশনে থাকবে। কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? তোরা এই সার্কিটটা থেকেই ভালো করে বুঝতে পারছিস যে একটা ট্রানজিস্টর, এই যে একটা ট্রানজিস্টর যেটা খুবই খারাপভাবে আঁকা হয়েছে, এই ট্রানজিস্টরে এটা হচ্ছে বেস, এটা কালেক্টর, এটা এমিটার। মোটের উপর একটা ট্রানজিস্টর তখনই কাজ করবে যদি বেস, এটা এই যে অ্যারোটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লোয়ের স্ট্যান্ডার্ড ডাইরেকশন, ঠিক আছে? তো তার মানে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন এদিক থেকে এভাবে কারেন্ট ফ্লো করবে এবং ওদিক থেকে এভাবে কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, তো এই ট্রানজিস্টরটা তখনই স্যাচুরেশনে থাকবে যদি এই কারেন্টটা ফ্লো হয়, মানে এই পথে এভাবে যদি কারেন্ট ফ্লো হয়। তা এটা কখন কারেন্ট ফ্লো হবে? যদি পয়েন্ট বি, মানে বেসটা হাই ভোল্টেজে থাকে, রাইট? আর উল্টোটা, অর্থাৎ ট্রানজিস্টরটা কখন কেটে যাবে, কখন এটা কাট অফ হবে? যখন এটা হবে না, ঠিক আছে? এই ফ্লোটা হবে না। এই ফ্লোটা না হলে এই ফ্লোটাও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ট্রানজিস্টরের মেকানিজমই ওরকম। এটা যখন তোরা অ্যানালগ ইলেকট্রনিক্স পড়বি পরের সেমে, তখন আরও ভালোভাবে বুঝবি। সো তার মানে হচ্ছে বিটা লো হতে হবে, রাইট? তাহলে পয়েন্ট বিটা যদি হাই থাকে তাহলে কারেন্টটা ফ্লো হবে, হাই হলেই তো কারেন্টটা এইভাবে ফ্লো হবে। আর লো ভোল্টেজ হলে আর কিভাবে কারেন্ট এদিক থেকে এদিকে তো ফ্লো করতে পারবে না। তাহলে বি যখন হাইতে থাকবে তখন স্যাচুরেশনে যাবে, যখন লোতে থাকবে তখন কাট অফে থাকবে। তার মানে কন্ট্রোলটা এখানে আছে। একটা ট্রানজিস্টরকে আমি স্যাচুরেশনে পাঠাবো না কাট অফে পাঠাবো, সেই কন্ট্রোলটা কিন্তু বেসটাকে হাই করছি না লো করছি তার উপরে ডিপেন্ড করছে। তাহলে আমার সিম্পলেস্ট সলিউশন কি হতে পারে? আমার যে দুটো বেস আছে এখানে, এত হিজিবিজি হয়ে গেছে ছবিটা, যাই হোক,
আমার যে এখানে দুটো বেস আছে না, এটা একটা বেস আর এটা একটা বেস। তো এটাকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুটো বেসকে আমি এক্সটার্নালি কন্ট্রোল করতে পারি বাই কানেক্টিং টু দুটো তার দিয়ে পাতিয়ে আমি কানেক্ট করে দিলাম এদেরকে বাইরের কোনো ভোল্টেজ সাপ্লাইয়ের সঙ্গে। তাহলে অরিজিনাল যে সার্কিট সেটা অরিজিনাল যা আছে অরিজিনাল তাই থাকলো, কিন্তু তার সঙ্গে আমি বাইরে থেকে দুটো ভোল্টেজ কানেক্ট মানে দুটো তার বের করলাম। এর ফলে যেটা হতে পারে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি আমার ইচ্ছে মতন এখানে আমি +5 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি। তখন কি হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আমি আমার ইচ্ছে মতো এখানেও 5 ভোল্ট অ্যাপ্লাই করতে পারি, তখন এই পয়েন্টটা হাই হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি একটা বেসকে হাই কিংবা লো করে ট্রানজিস্টরগুলো কখন T1 কাট অফ হবে বা কখন T2 কাট অফ হবে সেইটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারি। বোঝা যাচ্ছে তো? ফর এক্সাম্পল এটা যদি হাই হয়, ধরা যাক এটা হাই নয়, ওটা হাই, হ্যাঁ আচ্ছা, তো ধরা যাক আমি এটাকেই 5 ভোল্ট দিয়েছি। তা এটাকে 5 ভোল্ট দেওয়া মানে এটা হাই হয়ে আছে, তো এটা হাই হয়ে থাকা মানে এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, তার মানে T1টা অ্যাকচুয়ালি এটা 5 ভোল্ট দেওয়া মানে T1 স্যাচুরেশনে আছে। তার মানে অরিজিনালি +5 ভোল্ট অন করার পরে আউটপুট যাই হয়ে থাকুক না কেন, যেই মুহূর্তে আমি T1-এ 5 ভোল্ট দেবো অমনি T1টা চলে যাবে স্যাচুরেশনে, আর T1 স্যাচুরেশনে যাওয়া মানে আমি ভালো করেই জানি যে আমার এখানে 5 ভোল্ট থাকবে এবং 5 ভোল্টটা 5 ভোল্টেই দাঁড়িয়ে থাকবে। এবং উল্টোটাও সত্যি, আমি যদি T2-কে হাই করে দিই তাহলে T2 স্যাচুরেশনে যাবে এবং 0 ভোল্ট থাকবে। তার মানে কি আমি বেসটাকে কন্ট্রোল করে, তার মানে কি, তার মানে বাই controlling the base externally, আমি I can choose আউটপুটটা 5 ভোল্ট হবে নাকি 0 ভোল্ট হবে। তাহলে এই আমার সুন্দর কন্ট্রোল চলে এলো। এইবার আমি কিন্তু 5 বা 0 এটাকে স্টোর করতে পারি এবং কাকে স্টোর করব এটাও আমি চুজ করতে পারি। এই যে বস্তুটা পাওয়া গেল, এই যে এক্সটার্নাল একটা ইনপুট সমেত এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো, এই যে সার্কিটটা পাওয়া গেল, এই সার্কিটটাকে আমি বলবো, এই সার্কিটটাকে আমি বলবো RS ল্যাচ বা RS ফ্লিপ ফ্লপ। এই হলো গিয়ে আমাদের একদম প্রাচীন যুগের ফ্লিপ ফ্লপ, ট্রানজিস্টার দিয়ে বানালাম, বেশি ভালো ফিল করতে পারবি কারণ ট্রানজিস্টার একটা রিয়েল থিং আর কি, যেটার সঙ্গে তোরা পরিচিত। আচ্ছা, RS কেন? R ফর হচ্ছে রিসেট, S ফর হচ্ছে সেট। তো এই যে দুটো টার্মিনাল বাইরে থেকে বার করলাম, এদের মধ্যেই একটাকে বলা হয় আর, অন্যটাকে বলা হয় এস। তা কাকে আর বলবো কাকে এস বলবো এটা পুরো আমার উপর। অ্যাকচুয়ালি সেট আর রিসেট ক্যালকুলেটারে দেখেছিস, রিসেট মারলে, সেট করা মানে কি, সেট করা মানে কোনো একটা ভ্যালু সেট করা। তো বেসিক্যালি যেই কমান্ডটা দিলে পরে আমার রেজাল্টটা 5 ভোল্ট আসে সেটা হচ্ছে সেট কমান্ড। হ্যাঁ, আর যেই কমান্ডটা দিলে পরে আমার আউটপুটে 0 ভোল্ট আসবে সেটা হচ্ছে রিসেট কমান্ড, মানে আমি ব্যাপারটাকে রিসেট করেছি এবং পুরোটা 0 করে দিয়েছি। আর সেট করা মানে আমি সেট করেছি, কততে সেট করেছি না 5 ভোল্টে সেট করেছি। তাহলে এবার আমরা একটু ঘুরে তাকাই, আমার V0 কোথায় গেল, হ্যাঁ V0 5 ভোল্ট আসছিল,
V0 5 ভোল্ট আসছিল T1 যখন স্যাচুরেশনে ছিল। তা T1 স্যাচুরেশনে থাকতে গেলে T1 কে স্যাচুরেশনে রাখতে গেলে কি করতে হবে? এটাকে হাই করতে হবে। অফকোর্স T1 কে যদি স্যাচুরেশনে রাখতে হয়, এখানকার বেসটাকে হাই করে কারেন্ট ফ্লো করাতে হবে। তার মানে এটাকে হাই করতে হবে। তার মানে হচ্ছে এটা আমার হবে সেট কমান্ড হবে। এটা ছোট করে দিই এটাকে আবার। তার মানে এইটা হবে আমার সেট কমান্ড। এইখানে সেট, কি জ্বালা, এই যে, আর এইখানে হচ্ছে রিসেট। ঠিক আছে। আর আমার এই যে সেট বা রিসেট মানে হচ্ছে কোনো একটা হাই ভোল্টেজ, হয়তো 3 ভোল্ট অ্যাপ্লাই করা। মানে সেট বলতে বা রিসেট বলতে আমি কি বুঝি? সেট বা রিসেট বলতে আমি 3 ভোল্ট অ্যাপ্লাই করা বুঝি। তো এইখানে হচ্ছে আমার এস বাটনটা আছে, এইখানে আমার আর বাটনটা আছে। তো যখনই আমি এস বাটনে 3 ভোল্ট অ্যাপ্লাই করি তখন আমি আউটপুটে 5 ভোল্ট পাই, আর যখন আমি আর বাটনে 3 ভোল্ট অ্যাপ্লাই করি তখন আমি আউটপুটে 0 ভোল্ট পাই। সোজা বাংলায় সেট ব্র্যাকেটে এস, রিসেট ব্র্যাকেটে আর। যখন আমি এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আমি আউটপুটে 5 ভোল্ট অর্থাৎ 1 বিট পাই। যখন আমি রিসেটে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আমি আউটপুটে 0 ভোল্ট অর্থাৎ 0 বিট পাই। বুঝতেই পারছিস পুরোটাই আমরা ডিফাইন করলাম। তো কেউ চাইলে উল্টোটাও করতে পারে, সেটে 0 দিলে আউটপুটে 1 আর রিসেটে 0 দিলে আউটপুটে 0। তাকে সার্কিট একটু অদল বদল করে লেবেলিং বা পিনগুলো একটু অদল বদল করে নিতে হবে। তো সবই সম্ভব, ডিপেন্ডস অন দ্য সার্কিট। হ্যাঁ, এবার এক একটা লোক এক এক রকম বানাবে, তাহলে তো আবার এক একটা লোকের সার্কিট এক এক রকম হয়ে যাবে। তো ওগুলোতে তো একটু কাজের অসুবিধা। তাই কিছু স্ট্যান্ডার্ড মানে কনভেনশন কিছু করা হয় যে না, সেট এই হলে আউটপুট এটাই হবে। তো সেই স্ট্যান্ডার্ড কনভেনশন হচ্ছে এই, দ্য ট্রুথ টেবিল অফ ট্রুথ টেবিল অফ আর এস ফ্লিপ ফ্লপ। ব্যাপারটা এইরকম যে আর তাহলে দুটো কমান্ড আছে এখানে, একটা আর আছে একটা এস আছে, এবং আউটপুটকে জেনারেলি বলা হয় কিউ। ঠিক আছে, এই V0 যেটা আর কি সেটাকে কিউ বলা হয় ইউজুয়ালি। আর ঠিক আছে। আচ্ছা, এবার একটা হতে পারে কি দুটোকেই আমি লো করেছি। এটা আমি, আচ্ছা, দুটোকেই যদি লো ভোল্টেজে রাখা হয় তাহলে এখানে নো চেঞ্জ থাকে, মানে আউটপুট তার আগের মুহূর্তে যা ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। এইটা আমি করে দেখাবো না, এটা তোরা সার্কিটটা নিজেরা একটু ভেবে নিবি যে সত্যি সত্যি এটা হচ্ছে কিনা। মানে এখানে আমি যদি দুটোকেই যদি লোতে রাখি তাহলে আউটপুটটা কি হচ্ছে, নো চেঞ্জ মানে হলো, মানে উত্তরটা বলে দিলাম আর কি, ভাববি তোরা যেটাই হচ্ছে কিনা। নো চেঞ্জ মানে হচ্ছে যে যদি অলরেডি কিউটা 5 ভোল্ট থেকে থাকে তাহলে আর এস দুটোকেই 0 করলে 5 ভোল্টই থাকবে, আর যদি অলরেডি কিউটা 0 ভোল্টে থেকে থাকে তাহলে আর এস 0 করলে কিউটা 0ই থাকছে। এটা হচ্ছে নো চেঞ্জ রেজাল্ট। বুঝেছিস?
আগে যা ছিল তাই থাকবে। এটাই হচ্ছে কিনা এটা তোরা একটু বাড়িতে নিজেরা করে দেখবি। আচ্ছা, এরপরটা তো আমরা করলাম, সেটা হচ্ছে সেটে যখন আমি 1 দেব, তখন কিউটা হবে 1। এটা আমরা এভাবেই ডিফাইন করেছি, কারো যদি ইচ্ছা হয় সে চাইলে উল্টোটাও ডিফাইন করতে পারে। অ্যাকচুয়ালি এটাকে মোস্ট প্রবাবলি পজিটিভ লজিক বলে, আর উল্টোটা যদি কেউ করে তাহলে সেটাকে নেগেটিভ লজিক বলে। আচ্ছা, আর রিসেটে 1 দিলে ব্যাপারটা 0, এটাও আমাদের আগের করা। তাহলে এই দুটো কেস কি হলো, যে সেটে যদি 1 থাকে বা রিসেটে যদি 1 থাকে, সেটে যদি 1 থাকে তাহলে আগে 5ই থাক বা 0ই থাক, দুটোরই পরিবর্তন হয়ে ব্যাপারটা 5 ভোল্ট হয়ে যাবে। আর রিসেটে যদি 1 থাকে তাহলে আগে 5ই থাক বা 0ই থাক, দুটোরই পরিবর্তন হয়ে ব্যাপারটা 0 ভোল্ট হয়ে যাবে। আর যদি সেট রিসেট দুটোতেই তুই 0 দিস তাহলে আগে যা ছিল সেটাই থাকবে। তাহলে আগে কি ছিল সেটা জানার জন্য আমাকে দুটোতেই 0 দিতে হবে, 0 অ্যান্ড 0। ওকে। আর একটা খুব ঝামেলার জিনিস হলো, দুটোতেই যদি 1 থাকে, দুটোই যদি হাই হয়, এটা তো খুব বেশি চিন্তা ভাবনা না করেই বলা যায় যে দুটোই যদি হাই হয় তাহলে আর আমার লাভ কি হলো। মানে সেই তো আমি বেসিক্যালি সেট রিসেটের কনসেপ্টটা আমদানি কেন করেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কে স্যাচুরেশনে আগে যাবে। ঠিক আছে, ওটাই আমার প্রবলেম ছিল। মানে দুটো 0 সেটা কিন্তু কোনো প্রবলেম নয়, দুটো 0 মানে আর এস দুটো 0 মানে T1 এবং T2 দুটোই কাট অফে আছে। ঠিক কিনা? কারণ দুটোই 0 মানে তো দুটোই লো, দুটো বেসই যদি লোতে থাকে তাহলে অবভিয়াসলি দুটো ট্রানজিস্টারই কাজ করবে না, কারণ বেস লো থাকলে ট্রানজিস্টার ডাজন্ট ওয়ার্ক। তাহলে দুটোই যদি লোতে থাকে তাহলে তো ট্রানজিস্টার কাজই করবে না, কাজ করছে না। এর ফলে নো চেঞ্জটা আসছে কিনা এটা তোরা দেখবি। তো দুটো যদি হাই থাকে তাহলে তো আবার সেই একই ঝামেলা, দুটোই স্যাচুরেশনে চলে যাবে। দুটো স্যাচুরেশনে গেলে তো মুশকিল, তো দুটো স্যাচুরেশনে গেলে তো এরকম একটা সেই একই সমস্যার সৃষ্টি হবে যে 5 না 0, 5 না 0। হ্যাঁ, তো সেখান থেকে তুই মানে বেসিক্যালি একটা রেস কন্ডিশন, তাহলে সেই একই ব্যাপার ঘটে গেল, রেস কন্ডিশন। এবং এটা বেসিক্যালি এটাকে বলা হয় ফরবিডেন কমান্ড বা ফরবিডেন স্টেট। ফরবিডেন কমান্ড বা ফরবিডেন স্টেট। তো এই স্টেটটা আমরা কোনো কাজে ইউজ করি না, এই কমান্ড আমরা কখনো প্রয়োগও করি না। আরএস ফ্লিপ ফ্লপে, তাহলে আরএস ফ্লিপ ফ্লপে একটা ফরবিডেন স্টেট থাকে। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে এই যে ঢাউস ট্রানজিস্টার দিয়ে আজকালকার যুগে আর কেউ আর এই সমস্ত ল্যাচ বানায় না বা ফ্লিপ ফ্লপ বানায় না। এখন সবাই অনেক স্মার্ট হয়ে গেছে আফটার দ্য অ্যাডভেন্ট অফ ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট মানে হচ্ছে কি একটাই একখণ্ড কিছু একটা, একখণ্ড সিলিকন। ঠিক আছে, সিলিকনের একটা স্ল্যাব নিয়েছি, এইটার মধ্যেই খুদে খুদে কোথাও আমি কি বলবো আর্সেনিক ডোপ করলাম, আর কোথাও এরকম তার পাশেই কোথাও একটা আমি ফসফরাস ডোপ করলাম, করে এখানে একটা ছোট্ট মতন ট্রানজিস্টার বানালাম। আচ্ছা, তারপর আমি এখানে অ্যালুমিনিয়াম ডোপ করে আমি অ্যালুমিনিয়ামের একটা তার বানালাম। তারপর আমি কোথাও একটা কিছু করে আমি এখানে একটা ছোট্ট মতন ক্যাপাসিটার ক্রিয়েট করলাম। এরকম করে 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 এরকম হিজিবিজি কুচি সার্কিট। ইন্টিগ্রেটেড মানে কি, মানে হচ্ছে কি একটাই পাথ, তার মধ্যেই ক্রিয়েট মানে কম্পোনেন্ট। অ্যানালগ সার্কিট মানে হচ্ছে কি আলাদা আলাদা কম্পোনেন্ট থাকবে। অ্যানালগ সার্কিট মানে হচ্ছে একটা ব্যাটারি থাকবে, একটা ট্রানজিস্টার থাকবে, এটা সব আলাদা আলাদা বস্তু, তাদেরকে আলাদা আলাদা তার দিয়ে জোড়া। আর ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি একটাই সিলিকন থাকবে, তার মধ্যেই অন্যান্য মেটেরিয়াল ঢুকিয়ে
এই কম্পোনেন্টগুলো ক্রিয়েট করা, একটা গোটা সার্কিট টু ক্রিয়েট আ সার্কিট বেসিক্যালি, এরকমভাবে বলা যায় জিনিসটাকে। হ্যাঁ, এটার ফলে জিনিসগুলো মিনিয়েচারাইজেশন হয়েছে, একদম ছোট্ট থেকে ছোট্ট হয়ে গেছে। এখন স্মার্টফোনেই ল্যাপটপের বেশিরভাগ কাজ করা যায়। তাই এক মানে কম্পিউটার যখন সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, তখন একটা ঘর ছিল একটা কম্পিউটার। একটা কম্পিউটারের জায়গা নিত মানে একটা কম্পিউটারে গোটা ঘর জায়গা লাগতো একটা কম্পিউটারকে রাখার জন্য। এখন একটা হাতের মুঠোয় কম্পিউটারের ম্যাক্সিমাম কাজ করে, যে একটু দামি ফোনগুলোতে সবই করা যায়, যা একটা কম্পিউটারে করা যায়। তো এটার ফলে মিনিয়েচারাইজেশন হয়েছে এবং আরও প্রচুর ল্যাপটপ হয়েছে। ইন্টিগ্রেটেড সার্কিটের জমানা চলে আসার পরে এখন ওইসব বাতিল হয়ে গেছে। এখন বিভিন্ন আইসি দিয়ে অ্যাকচুয়ালি, এখন অবশ্য ফ্লিপফ্লপেরও আইসি পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে এখন আর ট্রানজিস্টার দিয়ে ফ্লিপফ্লপ বানানো হয় না, এখন লজিক গেট দিয়ে ফ্লিপফ্লপ বানানো হয়। লজিক গেটেরও আইসি পাওয়া যায়, ঠিক আছে, সব কিছুরই আইসি পাওয়া যায়। একটা ছোট্ট পাথ থাকবে, তার মধ্যে অনেকগুলো লজিক গেট থাকবে, হয়তো 4টে লজিক গেট নিয়ে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এরকম। ব্যাপারটা কীরকম আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, লজিক গেট কী কী আছে? একটা হয় অর গেট, একটা হয় অ্যান্ড গেট, বিখ্যাতর মধ্যে অর, অ্যান্ড, নট, অরের ভাই নর, অ্যান্ডের ভাই হচ্ছে ন্যান্ড, এছাড়া আছে এক্সর, আর কিছু আছে এক্সক্লুসিভ অর, আর তো আই থিঙ্ক আর কোনো লজিক গেট তো হয় না কোথায়, তাই না? অর অ্যান্ড, হ্যাঁ, আর কিছু আছে? নেই তো, আর নেই, যাক, সবই লিখতে পেরেছি, বাহ। তাহলে অর অ্যান্ড নট, ওপাশে হচ্ছে নর এবং ন্যান্ড। নর এবং ন্যান্ডকে আবার বলা হয়, এগুলো তো তোরা এগুলো তো তোরা জানিস, ইউনিভার্সাল লজিক গেট বলে, কেননা নর আর ন্যান্ড দিয়ে বাকি সবাইকে আর কি তৈরি করা যায়। না ম্যাম, অর আর এন্ড গেটও ইউনিভার্সাল? না না, নর আর ন্যান্ড তো মনে হচ্ছে আমার তো তাই ধারণা। একটু দেখে নিস তো, ঠিক আছে? এটাকে এখানে কোথাও ইউজ করবো না, তাই এটা কোনো অসুবিধা নেই, একটু দেখে নিস। নর আর ন্যান্ড আমার বক্তব্য, একটু দেখে নিস, এটা দেখে আমাকে বলিস যদি অর অ্যান্ড হয় তো। আচ্ছা, এবার লজিক গেটগুলো কিভাবে আসে মানে তোরা যখন ল্যাব করবি, যদি আর কি পারিস করতে জীবনে কোনো দিনও, তাহলে কেমনভাবে হাতে পাবি জিনিসটাকে সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ ম্যাম, নর আর ন্যান্ডই হবে, ভুল বলেছি। আচ্ছা, এরকম বলিস না, এমনি আমি ইলেকট্রনিক্স একটু কাঁচা। উফ, নর আইসি, এই যে এটাকে একটু বড় করা যায় কিনা। এই যে ব্যাপারটা, তো এই যে জিনিসটা, এটা মানে এইরকম একটা জিনিস হবে। এই যে ডান দিকে যেটা, এই যে এটা দেখা যাচ্ছে, এটাকেও খুলি ভালো করে। এটা তোর সাইজে হবে হয়তো এই আমরা যে টিপ ছাপ দিই, বুড়ো আঙুলটা যতটা সাইজ, মানে পুরো আঙুলটা নয়, যতটা রিজিয়ন জুড়ে টিপ ছাপ দিই, আয় এই যে, দূর বাবা, হ্যাঁ, তো মোটামুটি যতটা রিজিয়ন জুড়ে আমরা টিপ ছাপ দিই, এইটা ততটা লম্বা। এই যে কালো রঙের ব্লকটা, এটা ততটা লম্বা। এই কালো রঙের ব্লক থেকে প্রচুর পা বেরিয়েছে, 1 2 3 4 5 6 7, 7 7 14, একদিকে 7টা আর একদিকে 7টা, ঠিক আছে, 14টা এরকম পা থাকে। এবার ছবিটা একটু আরেকবার দেখাই, এখানে বড় করে দেখ, এখানে দেখ 1 থেকে 7
8 থেকে 14, একদিকে একটা এরকম খোপা, মানে খোপা বলছি, একদিকে একটা মানে গোল মতন একটা মার্ক থাকে। এটা কেন থাকে? কারণ কোন দিক থেকে আমি কাউন্টিং শুরু করব সেটা বোঝার জন্য মার্কটা থাকে। মার্কটাকে সামনে রেখে এবার ডান পাশে 1 থেকে 7 করতে হবে, তারপর পেছন থেকে আবার 8 থেকে 14 সামনে আসবে। এটার মধ্যে 4টে লজিক গেট খুদি খুদি করে বানানো হয়েছে। প্রসঙ্গত লজিক গেটটাও কিন্তু বেসিক কম্পোনেন্ট হচ্ছে ট্রানজিস্টর। ঠিক আছে, লজিক গেট তো একটা মানে কি বলবো, একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। তো বাস্তবে যে রিয়েল জিনিসগুলোকে দিয়ে যে লজিক গেট বানানো হয়, সেই রিয়েল জিনিসগুলো কিন্তু সেই ট্রানজিস্টর। ঠিক আছে, তো এখন আমরা লজিক গেটের অনেক আইসি পেয়ে গেছি, তাই আমরা ফ্লিপ ফ্লপ আর হাতে করে ট্রানজিস্টর গুজে গুজে বানাই না। এখন আমরা লজিক গেট দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ বানাই। আর এই যে একটা আইসি, এবার এক একটা লজিক গেটের এক একটা নির্দিষ্ট আইসি থাকে। যেমন আইসি 7402, এটা নর, এটা নর নর লজিক গেটের আইসি। মানে আইসি 7402 মানেই এখানে 4টে নর গেট থাকবে এবং তাদের টার্মিনালগুলো এরকম থাকবে, মানে 2-3 ইনপুট, 1 আউটপুট, 6-7 ইনপুট, 5-6 ইনপুট, 4 আউটপুট, এরকম। তো এই আইসিগুলো দিয়ে প্রচুর মানে মজার মজার জিনিস করা যায়, মানে এগুলো ল্যাবে করতে ব্যাপক লাগে, মানে জাস্ট অসাম। তো এরকমই এবার নর ন্যান্ড এরা সবাই এই ফরম্যাটে আসে, মানে এটা হচ্ছে আইসি ফরম্যাটে আসে। যখন পাবি হাতে তখন এভাবেই পাবি। ভালো কথা। তা আমরা এখন স্মার্ট হয়ে গেছি, তাই আমরা ল্যাচ বানাবো লজিক গেট দিয়ে। ল্যাচ উইথ গেটস। কিরকম ব্যাপারটা? নর দিয়েও আরএস ল্যাচ বানানো যায়, ন্যান্ড দিয়েও বানানো যায়, দুটো দিয়েই বানানো যায়। ভাবছি একটা বানিয়ে একটা হোমওয়ার্কে দেবো কিনা, না থাক, বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে না ঠিক আছে, ওটা বেশি চাপ হবে। আচ্ছা, প্রথমে একটু ছোট্ট করে অরের ট্রুথ টেবিল 0 0 0 0 1 1 1 0 1 আর 1 1 হলে 1। এটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার মতন হয় না। হ্যাঁ, মানে বুলিয়ান অ্যালজেব্রা হলে তো 1 + 1 1 0 হতো। ঠিক আছে, এই অর গেটের কেসটা আবার একটু আলাদা, এটা নিশ্চয়ই তোদের মনে আছে। 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1 এবং 1 1 হলেও 1ই হবে। তাহলে নর হলে আবার ব্যাপারটা কি হয়ে যাবে? নর হলে 0টা 1 হয়ে যাবে আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। সো 1 0 0 0। আচ্ছা, এবার নর দিয়ে আমি ফ্লিপ ফ্লপ বানাবো। সার্কিটটা হবে এরকম, দুটো নর গেট থাকবে, এই দুটো নর গেট। আচ্ছা, এবার এটা হচ্ছে দুটো টার্মিনাল এবং এখানেও আছে দুটো টার্মিনাল। এইটা হচ্ছে আমার আউটপুট। এখানে আর কমান্ড দিচ্ছি, এখানে এস কমান্ড দিচ্ছি। রিসেট আর সেট এটা হচ্ছে দুটো নরের মানে দুটো আলাদা আলাদা নরের মাধ্যমে দিচ্ছি। আচ্ছা, এইবার যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে রিসেট কমান্ড যেই নরের সঙ্গে অ্যাটাচড আছে তার আউটপুটটা হবে কিউ, সেট কমান্ড যেই নরের সঙ্গে অ্যাটাচড আছে তার আউটপুটটা হবে কিউ বার। মানে এটা এরকম না করলে ব্যাপারটা উল্টে যাবে। মানে আমি এমনভাবে গেট দিয়ে আরএস ল্যাচ বানাবো যাতে ট্রুথ টেবিলটা এটাই আসে, কারণ এটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ট্রুথ টেবিল, যে সেটে 1 থাকলে কিউতে 1 বা রিসেটে 1 থাকলে কিউতে 0। এটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ট্রুথ টেবিল। এটার উল্টোটাও সম্ভব, আগেই বলেছি। কিন্তু মনে কর আমি একটা লজিকে ফ্লিপ ফ্লপ বানিয়েছি, সেটা
কিনে কেউ একটা কম্পিউটার বানাবে, কম্পিউটারে ইউজ করবে, তো এক একটা লোক এক রকমভাবে চললে মুশকিল। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড লজিক ট্রুথ টেবিল, এবং এই ট্রুথ টেবিল তো আমি এমনভাবে বানাবো যাতে এই ট্রুথ টেবিলটাই ফলো হয়। এই ট্রুথ টেবিলটা তখনই ফলো হবে যদি আমি আর কমান্ডোলা নর গেটের সঙ্গে কিউ আউটপুটটাকে রাখি এবং এস কমান্ডোলা নর গেটের সঙ্গে আমি কিউ বার আউটপুটটাকে রাখি। অন্য টার্মিনালটা কি করবে? অন্য টার্মিনালটা হবে ফিডব্যাক। সবসময় মনে রাখবি যে ফ্লিপ ফ্লপ ফিডব্যাক ছাড়া কোনো দিন সম্ভব নয়। ট্রানজিস্টারের সময়ও ফিডব্যাক ছিল, লজিক গেটের সময়ও ফিডব্যাক থাকবে। এখান থেকে এখানে ক্রস ফিডব্যাক, ঠিক আছে? তবুও দেখতে অনেকটা ভালো, কিন্তু আমার মনে হয় ওটার থেকে দেখতে বেটার। এটা নর। আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে যদি বানাই, অপারেশনটা একটু পরে দেখছি। ন্যান্ড গেট দিয়ে যদি বানাই, ন্যান্ডের ট্রুথ টেবিলটা চট করে একটু লিখে রাখি, কাজে লাগবে। অ্যান্ড হলে কি হতো? 0 0 0 0 1 তো 0 1 0 0 1 1 হলে 1, ঠিক আছে? দুটোতেই থাকতে হয়, তবেই আউটপুটে 1 পাওয়া যায়। আর অরের ক্ষেত্রে যে কোনো একটাতে থাকলেই আর কি আউটপুটে পাওয়া যেত। এটা হচ্ছে অ্যান্ড। তাহলে ন্যান্ড হয়ে যাবে জাস্ট এটার অপোজিট। তার মানে প্রথম তিনটে 1 আর শেষেরটা 0। প্রথম তিনটে 1, শেষেরটা হবে 0। ন্যান্ড গেট দিয়ে আমি যদি ফ্লিপ ফ্লপ বানাই, দ্য সার্কিট উইল লুক লাইক দিস। দুটো ন্যান্ড গেট থাকবে, এবার আর এস, আর এর সঙ্গে কিউ, এস এর সঙ্গে কিউ বার। আচ্ছা, তারপরে এইটা এরকম, এটা এরকম। তাহলে কি হলো? একই হলো, তাই না? কোনো ডিফারেন্স নেই, নো ডিফারেন্স। গুড। এবার দেখা যাক যে কি হচ্ছে এবার আর এস আর কিউ কিউ বার। এরকম মজার জিনিস, আর এস এদিকে কিউ কিউ বার। আচ্ছা, আমি করছি, তোরা দেখ, যদি পছন্দ না হয় বা ভুল করছি মনে হয় তাহলে বলবি। কেমন? প্রথমে আগে লিখি পসিবিলিটিগুলো। 0 0, তারপর হচ্ছে সেট কমান্ড, তারপর হচ্ছে রিসেট কমান্ড, তারপর হচ্ছে ফরবিডেন, সো কল্ড। আগে তো তাই জানতাম। আচ্ছা, জাস্ট এ মিনিট। ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি এখনই ফরবিডেন লিখলাম না, হ্যাঁ, সেট রিসেটটাই থাক, আর বাকিটা পরে দেখছি। আচ্ছা আচ্ছা, প্রথমে দেখি যে দুটোতেই 0 দিলে কি হচ্ছে। তাহলে এখানে 0 আর এখানে 0, এখানে কি ধরা উচিত? একটা কাজ করা যাক, এবার এখানে একটু খাটনিটা একটু বাড়ছে। তাহলে এখানে একটা কলাম বাড়াই, কিউ কিউ বার। না, কলাম বাড়ি লাভ নেই। আচ্ছা, একটা কাজ করি, এখানে 0 0 ধরেছি, আর তারপরে তো আমাদের আউটপুটের জিনিসকে ধরতে হচ্ছে। তাহলে এখানে কি ধরবো? কিছু একটা ধরতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে কিউ ইকুয়াল টু কিছু একটা ধরে আমাকে কাজটা শুরু করতে হবে। তো ধরা যাক কিউ ইকুয়াল টু আমি 1 ধরলাম।
তারপর আবার অন্যটাও ধরবো, মানে জিরোটাও ধরবো। এখন আমি কিউ ইকুয়াল টু 1 ধরলাম আর কিউ বার ইকুয়াল টু 0 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে এটা এরম এরম, তার মানে এখানে 0 আছে আর এখানে কিউটা 1, তার মানে এখানটায় 1 আছে। ওকে, এবার নডের ট্রুথ টেবিলে চলে যাই। সো এখানে যদি 0 0 হয় তাহলে 0 0, তার মানে এখানে আমি 1 পাচ্ছি, এখানে আমি 1 পাচ্ছি, আর এখানে হচ্ছে 0 আর 1, তার মানে এখানে আমি 0 পাচ্ছি। তার মানে কি, যা ছিল সেটাই থাকছে। ডান। এবার অন্য অপশানটা ধরি, কিউ ইকুয়াল টু 0 ধরি, তাহলে নিশ্চয়ই কিউ বার ইকুয়াল টু 1 হবে। নাও এটা সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানটা 1 হয়ে যাবে আর এখানটা 0 হয়ে যাবে, হলো। আচ্ছা, এবার 0 আর 1, তাহলে 0 আর 1, তার মানে এখানটা 0, আর এখানে 0 আর 0, তাহলে 0 আর 0 মানে এখানটা 1। এবারও দেখ একই ব্যাপার, যা ছিল সেটাই থাকছে, তাই না? তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, এনসি হবে, নো চেঞ্জ। এটাও এনসি এবং এটাও এনসি, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের নেক্সট কি আছে, সেট। হ্যাঁ, এসটা 1, তাহলে 8টা 0 থেকে যাবে, এসটা হয়ে যাবে 1। আবার আমরা নতুনভাবে করি, এগুলো সব মুছে দিই, ফ্রেশলি করি। আচ্ছা, ধরি যে কিউটা 0 ছিল আর কিউ বারটা 1 ছিল, তাহলে এখানে কিউ বার 1 মানে এখানে 1 এলো, আর এখানে কিউটা 0 মিনস এখানে 0 এলো। আচ্ছা, এবার দেখি কি হয়, 0 আর 1 আছে, এখানে 0 আসছে, 1 আর 0 আছে, এখানে 0 আসছে। এইটা তো একটু ঝামেলা হয়ে গেল, তাই না? আরেকবার দেখে নিই ঠিক করছি কিনি। কিউ বার এখানে 1 আর কিউ এখানে 0, এখানে 1 দিলাম আর এখানে 0 দিলাম, দিয়ে 1 আর 0, তার মানে এখানে 0 এলো, আর 0 আর 1, তার মানে এখানে 0 এলো, তার মানে এফেক্টিভলি আমি কিউতেও 0 পাচ্ছি, কিউ বারেও 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা একটা কি বলবো, মানে ক্ল্যাশ করছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এটার মধ্যে এবার আরেকটু ডেপথে গিয়ে ভাবতে হবে। তার মানে আগেরটা যেমন একটা সিম্পল ভাবে ভেবেই ব্যাপারটা হয়ে গেছিলো, আর বেশি ডিপে গিয়ে ভাবার দরকার পড়েনি, কিন্তু এইবারে আর সেইভাবে কাজ চলবে না, ঠিক আছে। এবার একটু মানে আর কি আরেকটু ডেপথে যেতে হবে। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হলো যে আমি তো বেসিক্যালি আগের কন্ডিশন দিয়ে ব্যাপারটা শুরু করছি। তো আগের কন্ডিশন অনুযায়ী আমার এখানে 0 আর এখানে 1, ওকে। কিন্তু যখন আমি সেট করব, যখন আমি দুটোকেই 0 করছিলাম, তখন আমার কোনো প্রবলেম হয়নি, কারণ এখানকার রেজাল্ট আর এখানকার রেজাল্ট একে অন্যের সঙ্গে ক্ল্যাশ করেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রেজাল্টটা ক্ল্যাশ করছে। তো এখানেও আমার আবার সে আগের প্রিন্সিপালটা কিছুটা এখানে অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে যে দুটো ট্রানজিস্টরের মধ্যে কম্পিটিশনের একটা ব্যাপার ছিল আগের বারে, T1 এবং T2। এখানেও এই দুটো রেজাল্ট তো একে অন্যের সঙ্গে ক্ল্যাশ করছে, তো এখানেও একটু কম্পিটিশনের ব্যাপার আছে। এবং এখানে যেই ব্যাপারটা আছে সেটা হলো এই যে সেট, ঠিক আছে, এই সেটে আমি যখনই 1 দিয়েছি, ঠিক আছে, সাথে সাথে এখানের সেটগুলোর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নর গেটের ক্ষেত্রে কোনো একটা ইনপুটে যদি 1 থাকে,
বা দুটোতেই যদি 1 থাকে তাহলে সাথে সাথে আউটপুটটা 0 হয়ে যায়। ঠিক আছে, এটা নর গেটের কাজ করার প্রসেস। কেমন? তো আমার কিন্তু মুখ্য ইনপুট অবশ্যই সেট বা রিসেট। ঠিক আছে, কারণ অন্য যে দুটো ইনপুট সেটা কিন্তু আউটপুট থেকে আসছে, কিন্তু আমি চেঞ্জ করছি সেট বা রিসেট দিয়ে। তাহলে যেই মুহূর্তে আমি সেটটা চেঞ্জ করে 1 করে দিলাম, যেই মুহূর্তে আমি এটা করলাম, সাথে সাথে এখানটাতে যাই থাকুক না কেন, অ্যাকচুয়ালি কিউ থাকবে এখানে, কিউতে যা থাকবে সেটাই এখানে থাকবে। এখানে যেটাই থাকুক না কেন, যেহেতু নর গেটে কোনো একটাতে 1 থাকলেই এখানটায় 0 চলে আসে, তাই সাথে সাথে এখানটা 0 হয়ে যাবে এবং এখানটা মুহূর্তের মধ্যে তৎক্ষণাৎ 1 দেওয়া মাত্র এখানে যাই থাকুক না কেন, আবার বলছি এখানে যাই থাকুক না কেন, এখানে সেটে 1 দেওয়া মানেই এখানে 0 হয়ে যাবে, অর্থাৎ কিউ বার 0 হয়ে যাবে, অর্থাৎ কিউটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা কিছুই নয়, এটা হচ্ছে সেই রেজাল্ট, মানে রেজাল্ট আমার ক্ল্যাশ করছে মানে আমাকে একটু লজিক সিস্টেমটা মানে চেঞ্জ করতে হবে এবং থিঙ্কিং প্রসেসটাও চেঞ্জ করতে হবে। তো এখানে ক্ল্যাশিং রেজাল্ট, এটা হ্যান্ডেল হচ্ছে কিভাবে না, দুটো গেটের মধ্যে এখানে একটু কম্পিটিটিভ ব্যাপার চলে আসছে এবং একটা লজিক গেট তার স্টেট চেঞ্জ করতে একটা নির্দিষ্ট সময় নেয়। কোনো কিছুই তো পটাং করে হয় না, ওটা আমরা চোখে দেখি তাই, কিন্তু সব কিছুতে একটা মাইক্রোসেকেন্ড হোক ন্যানোসেকেন্ড হোক একটা সময় লাগে। ওকে, তাহলে লজিক গেট তার স্টেট চেঞ্জ করতে কতটা সময় নেয় সেটা এখানে মেন ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং যখনই ইনিশিয়ালি হয়তো ক্ল্যাশ হবে, কেননা ইনিশিয়ালি এদের মধ্যে একটা মানে 0 বা 1 একটা সেট থেকে গেছিল এবং তাতে তোরা সেম রেজাল্ট পাচ্ছিলি, কিন্তু তারপর এখানে 1 দেওয়ার সাথে সাথে একটা সময় নেওয়ার পর এই লজিক গেটটা এখানে মানে নরের রেজাল্টটা ডেফিনিটিভলি এখানে 0 হয়ে যাবে, আর এইখানে ডেফিনিটিভলি 0 হওয়ার ফলে কিউ বার যেহেতু 0 তাই কিউটা হয়ে যাবে 1। এটা তোরা এখান থেকেও পাবি, কারণ যেহেতু এটা 0 হয়ে গেছে তাই এখানেও 0 হয়ে যাবে, তাই 0 0 অর্থাৎ এখানে 1 হয়ে যাবে এবং এই স্টেটটাই তখন স্টেডি হয়ে যাবে। অর্থাৎ এই লজিক গেটটা রেজাল্টটাকে নিতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে হয়তো একটু ক্ল্যাশ বাঁধবে, কিন্তু তারপর ব্যাপারটা স্টেডি হয়ে গিয়ে রেজাল্টটা আমার 1 আসবে। তা ওই সময়টা এতটাই কম যে ওটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা 1 আর এটা 0। এটা কিন্তু প্রোভাইডেড এখানে কিউ ধরে কাজটা করেছে, তার মানে কিউর ভ্যালু যাই হোক না কেন এটা 1ই হবে। বাই সেম লজিক আমার এটা যদি থাকে 0, মানে দুটোই আমার ইনিশিয়ালি মনে কর 0ই ছিল, এবার আমি রিসেটটাকে 1 করে দিলাম, রিসেটটাকে আমি 1 করে দিলাম। তো নরের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে কোনো একটা 1 হলেই একটা নির্দিষ্ট সময় পরে লজিক গেটটা তার স্টেটটাকে চেঞ্জ করে 0 করে। তার মানে কি, তার মানে কিউ বার এখানে যাই থাকুক এটা 0 হয়ে যাবে, সুতরাং কিউটা 0 হয়ে যাবে। এবং কিউ যদি 0 হয় তাহলে দেখ এখানে 0, তাহলে এই দুটোই 0 হওয়া মানে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ এটা 1। তাহলে রিসেটে 1 দেওয়া মানে কিউটা 0 এবং কিউ বারটা হয়ে গেল 1। 1 হলে কি হবে, 1 হলে খুব প্রবলেম। এটা আমাদের যেভাবে করলাম তাতেই আমরা বুঝতে পারছি, সব যদি 1 হয়ে যায়, সেট আর রিসেট দুটোকেই তুই যদি 1 করিস তাহলে তো মুশকিল, কারণ নট গেট কাজ করতে একটু সময় নেয়, কিন্তু যখন কাজটাও ফাইনালি করতে পারবে তখনও কি করবে, ও দেখবে দুটো নট গেটই দেখবে যে আমার একটা ইনপুট 1 আছে, তাহলে আমি এটাকে অটোমেটিক্যালি 0 সেট করে দেবো, দুজনেই 0, দুজনেই সেম রেজাল্ট হচ্ছে না, ব্যাপারটা দাঁড়াচ্ছে না। তো বেসিক্যালি রেস কন্ডিশন এবং এটা হচ্ছে ফরবিডেন কমান্ড। ওকে, এইবার তোদের সুন্দর একটা হোম টাস্ক, সেটা হচ্ছে ডু দ্য সেম থিং ফর NAND RS ফ্লিপ ফ্লপ, এবং ট্রুথ টেবিলটা কিন্তু একই হবে না, ট্রুথ টেবিল আলাদা হবে। ঠিক আছে, এইটা তোরা করে আমাকে পাঠাস, যদিও নেক্সট ক্লাসে ডিসকাস করব।
আচ্ছা পাঠান, হ্যাঁ পাঠাস, ঠিক আছে, ভালোই তো, করে আমাকে পাঠাস, ঠিক আছে। যে ন্যান্ড আর এস ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা কি হবে, এবং একই হবে না, বলে দিলাম এটা আমি। ঠিক আছে তাহলে, আর কালকে আমাদের ওই টিউটোরিয়াল আছে। আমি একটা সেই বিশাল বড় একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওইগুলো কালকে ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে। আর ইতিমধ্যে নীলাঞ্জন পাঠিয়েছিল, আর আমার ঠিক খেয়াল পড়ছে না, ওটা আমি দেখে নেব। পারমিতাও তো পাঠিয়েছিলি, পারমিতা অনেক আগে পাঠিয়েছিল। ঠিক আছে, যারা যারা পাঠিয়েছিস, আমার হোয়াটসঅ্যাপগুলো দেখা হয়নি, সখানেক মেসেজ জমে গেছে, আমি দেখে রাখবো আর কালকে ডিসকাস করবো, ঠিক আছে। টিউটোরিয়াল ক্লাস আছে কালকে 4:30 থেকে। টাটা, বাই।